ধূমপান, মদ্যপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। Om Brim Krim Chonde Vijay. 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 অন্ধকার কেন? আমি কোথায়? আমি কোথায়? কে আপনি? কে আমাকে বেঁধে রেখেছে কেন? আমাকে বেঁধে রেখেছে কেন? আর একটু সবুর কর, এক্ষুনি ছেড়ে দেব। স্বামী তাইকে দেখ, মা ডাকছে তোকে, তোর ভোগ হিসেবে চাইছে। কত পুণ্যি হবে তোর। মা তোর রক্ত খাবে, তোর তাজা হবে, তুই মুক্তি পাবি। কি হবে বল এই জীবন রেখে? এত কষ্ট মানুষের, তার যে মুক্ত হয়ে যাবি, পুণ্যবতী হবি। মহিলা চোখ মেলে চেয়ে দেখলেন সামনে একটি বেদি, সেখান থেকে গল গল করে বেরোচ্ছে ধোঁয়া, আর সেই ধোঁয়ার মধ্যে থেকে স্পষ্ট হচ্ছে এক ভয়ঙ্কর জীবন্ত উপদৈবিক প্রাণী। রাতের আধার দিয়ে গড়া তার দেহ, খোলা মুখ থেকে সাপের মতো চেরা জীব অন্তর্বাহির করছে। বিস্ফারিত চোখে সে দৃশ্য দেখে হতভাগিনী বাকরুদ্ধা হয়ে গেলেন। তক্ষুনি শব্দ হলো শানিত খড়গের। আর তারপরই মুখে ভয়ঙ্কর ডাক ছেড়ে সেই খড়গ নেমে আর হতভাগিনীর গ্রীবা লক্ষ্য করে ধড় ও মুন্ড নিমেষে আলাদা হয়ে গেল। ভয় মানুষ মাত্রই পায়, কখনো চমকে, কখনো বা চাক্ষুষ ঘটনার জাগতিক ব্যাখ্যা না পেলে। মানুষের মনে কতটা জায়গা আমি প্রত্যক্ষ করিনি, তবে বিজ্ঞান ও বিদ্যার আলো যতই আমাদের মনন আলোকিত করুক না কেন, আমাদের মনের আলোকিত অংশের বাইরের দিকটা ঘিরে আছে এক জমাট অন্ধকার। সেই অন্ধকারের থেকে জন্ম নেয় ভয়, এবং অনেক ক্ষেত্রে আমরা গভীরভাবে যা কল্পনা করি তার প্রতিবিম্ব, যাকে হ্যালুসিনেশনও বলে। তবে কিছু স্পর্শ পাওয়া ও অনুভব করা হ্যালুসিনেশন কি সত্যি সম্ভব? যখন দিনের শেষে অন্ধকার চারিদিক ঘিরে ফেলে, যখন অন্ধকার অজাগতিক ভয়ের সৃষ্টি করে, সেই ভয় থেকে জন্ম নেয় অজাগতিক চরিত্ররা, যার পোশাকি নাম ভূত। ভূত কোনো প্রাণী নয়, ছায়া নয়, মৃতদেহ নয়। ভূত হচ্ছে অতীত। কোনো মৃত মানুষের অতীতের কোনো ছায়া যদি কেউ কল্পনাতেও দেখে, মানুষের মস্তিষ্কের অ্যাড্রিনালিন ক্ষরণ বেড়ে যায়। মানুষ কখনো যুক্তি খোঁজার চেষ্টা করে, কখনো দুর্বিষহ স্মৃতি নিয়ে জীবন কাটায়। এবং বিজ্ঞানের প্রভূত উন্নতির পরও আজও একদল মানুষ বিশ্বাস করে তারা তন্ত্র ও জাদুর সাহায্যে জীবনের সব কিছু জিতে নেবে, করবে অন্যের জীবনকে উৎসর্গ, জাগিয়ে তুলবে অপ্রাকৃত শক্তিকে। তাই সমাজের মধ্যে মুখোশের আড়ালে ঘুরে বেড়ানো এক ভয়ঙ্কর মানুষকে নিয়ে এই গল্প। চাকরি করতে আসা নিরীহ একটি মানুষের সঙ্গে কি ঘটল
শুনে নিন তবে আজকের বিশেষ ভৌতিক কাহিনী ফাঁদ। কলমে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মূল কাহিনী মুখোশ। গল্পটি আমরা নিয়েছি অনন্যা ভট্টাচার্য সম্পাদিত এবং মাথামোটার দপ্তর প্রকাশিত অলৌকিকের খোঁজে গল্প সংকলন থেকে। আজকের গল্প পাঠ ও মুখ্য চরিত্রে আমি দেবাঞ্জন। তবে গা ছমছমে এই গল্প শোনার আগে চট করে বাটন টিপে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর সকল গল্পের নোটিফিকেশন পেতে বেল আইকনটি প্রেস করুন। এনি ডিজিটাল কপি অফ দিস কন্টেন্ট লিডিং টু পাইরেসি ইজ অ্যান অফেন্স। এই গল্পের সত্য নিশিরাতের কথকথা দ্বারা সংরক্ষিত। লেখকের অনুমতি ভিন্ন এই গল্পের কোনো রূপ নকল দণ্ডনীয় অপরাধ। পাইরেসি করবেন না, পাইরেসি সাপোর্ট করবেন না। তাহলে শুনে নেওয়া যাক আজকের গল্প ফাঁদ। আজ আবার কাঁচা ঘুমটা ভেঙে চমকে উঠেছি। এই নিয়ে পাক্কা 3 দিন বারান্দায় একটা অস্ফুট গোঙানির আওয়াজ। প্রথম দিন মনে হয়েছিল বেশ কিছু পায়রা যেন একসাথে হুম হুম করছে, কিন্তু শব্দটা যেন কখনো যন্ত্রণায় গুমরানোর, কখনো যেন খুক খুক করে কোনো মস্তিষ্কহীনের হাসি। যে ঘটনা আজ বলবো তা আমার চাকরির শুরুর দিকের কথা, যা স্মৃতিতে এলেও এই বৃদ্ধ বয়সে রোম খাড়া করে দেয়। যদিও অতীত কাহিনীর অবতারণা করছি, বর্তমান মনে করেই শুনুন তবে। তিন দিন আগে এই বাড়িতে এসেছি। লাভপুরে চাকরি করতে এসে বাসা খুঁজে খুঁজে হদ্দ হয়ে গেছিলাম। যেখানে কম ভাড়া সেটা ঠিক থাকার উপযুক্ত নয়, আবার যেটা উপযুক্ত সেটার ব্যয়ভার বহন করার মতো রেস্তো আমার পকেটে নেই। কাজেই সপ্তাহখানেক এক সহকর্মী সমীর তার মেসে থাকতে দিয়েছিল। বাসা পাবো কি পাবো না তাই শহর থেকে সামান্য কিছু কাপড় জামা ও দরকারি কিছু জিনিস ছাড়া কিছুই নিয়ে যায়নি। একটা বাসোপযুক্ত বাসা পেলেই নিয়ে যাব। সমীরের সাথে আলাপ আমার অফিসে জয়েনিং লেটার জমা করতে এসে। সেও নাকি নতুন যোগ দিয়েছে চাকরিতে। এত তাড়াতাড়ি এ তল্লাটে বাড়ি খুঁজে পাওয়া যায় না ভায়া। তার চেয়ে বরং এক কাজ করো, আমি তো গত 1 বছর ধরে এখানে একটি মেসে উঠেছি। যতদিন না ঘর পাও সেখানেই বরং থাকো। তবে একটু কষ্ট হবে ঠিকই, কিন্তু পথে পথে ঘোরার চেয়ে ভালো নয় কি? প্রস্তাবটা মন্দ নয়, ছেলেটি বেশ ভালো। নয়তো চেনা নেই জানা নেই, আজকের দিনে কে গায়ে পড়ে সাহায্য করে। একটু ইতস্তত করেই বললাম, না না, কষ্ট কি? আপনি যেভাবে উপকার করলেন, কিভাবে যে ধন্যবাদ জানাই। আর ধন্যবাদই বা কিসের? আমরা তো সহকর্মী, আর বন্ধুত্ব না থাকলে কি করে একসাথে কাজ করবো বলো? তুমি তো আর চিরকাল ওখানে থাকছো না। বাড়ির মালিক একটু ট্যারা রকমের, তবে ও আমি ম্যানেজ করে নেবক্ষণ। সেই গিয়ে উঠলাম ওর মেসে। ছোট খাটে 2 জন, গরমে নির্ঘুম রাত। তবে যেখানে ভূতের ভয় সেখানে সন্ধ্যা হয় প্রবাদ আছে না? একদিন হলো তাই। একদিন এলো বাকি বোর্ডারদের অবজেকশন, মেম্বার না হয়ে থাকা চলবে না। মেস মালিকের কানেও কথাটা উঠল। তিনি এসে তৎক্ষণাৎ সমীর ও আমাকে মেস ছাড়ার আদেশ দিলেন। আমি মেস মালিক ব্রজকৃষ্ণবাবুর পায়ে পড়ে গেলাম, ওনাকে মিনতি করলাম। দয়া করে সমীরকে তাড়াবেন না। আমি আমি আসলে কোনো ঘর পাচ্ছিলাম না বলে ও আমার পাশে একটু দাঁড়িয়েছিল। সব অপরাধ আমার, আমি এক্ষুনি চলে যাচ্ছি। ব্রজবাবু আমায় দেখছিলেন তার গান্তি চশমার ফাঁক দিয়ে। সুটকেসটা নিয়ে দরজার দিকে পা বাড়াতেই বাঁচখাই কণ্ঠে বললেন, দাঁড়ান। ব্রজকৃষ্ণ ঢোলবাবু এই মেসটির মালিক। বয়স বছর 55, ফর্সা দোহারা চেহারা,
ফতুয়ার সঙ্গে সাদা দক্ষিণী স্টাইলে পরা লুঙ্গি, বেশ মোটা গোঁফ ও সোনালি ফ্রেমে বাঁধানো গান্ধী চশমার উপর দিয়ে শৃগাল সম ধূর্ত নজর। আমি একটু থতমত খেয়ে ঘুরে দাঁড়াতেই ওনার মুখে একটা দয়ালু হাসি খেলে গেল। চশমাটা নাকের ডগায় নামিয়ে জিজ্ঞেস করলেন, কি নাম? আগে শ্রী রণজয় মুখোপাধ্যায়। ভদ্রলোক আঁতকে উঠলেন, বললেন, হ্যাঁ, ইস, এই ভর দুপুরে বামুন মানুষকে তাড়িয়ে দিচ্ছিলাম। ছি 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 ছি। কি কাণ্ড বলো দেখি! হ্যাঁ, এই বুড়ো বয়সে পাপের ভাগী হতুম। এরপর তার চাহনিতে একজন স্নেহময় বাবার রূপ দেখলাম। তিনি নরম কণ্ঠে বললেন, দেখো বাবা, এই আমি তোমায় ওই তুমি বলেই কথা বলছি। বয়সে আমি অনেকটাই প্রবীণ। আমার তো এই একটি মাত্র মেস বাড়ি, এটি বই আমার আর কোনো বাড়ি নেই, এই যেটাতে ভাড়া দেব তোমায়। তবে তোমার অসুবিধাটা বেশ বুঝতে পারছি। হ্যাঁ, শোনো শোনো, এই লাভপুর থেকে মাইল খানেক দূরে শোভরাজপুর বলে একটা জায়গা আছে। সেখানে আমার এক দুঃসম্পর্কের শালিকার বাড়ি পড়ে আছে। ওরা ওই ছেলেদের সঙ্গে দিল্লিতে থাকে, তাই ওই বাড়িটা তালাবন্ধ পড়ে রয়েছে। চাবিও আমার কাছেই দেওয়া। তুমি চাইলে সেখানে থাকতে পারো। হ্যাঁ। এবারে মুখটা আমার কানের কাছে নামিয়ে ফিসফিস করে বললেন, শোনো শোনো শোনো, তোমায় ভাড়া টাড়া কিছু দিতে হবে না। হ্যাঁ, তবে বাড়িটা যত্ন করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে, কেমন? একেই বলে ভাগ্য। কিছুক্ষণ আগেই পথে পথে ঘোরার উপক্রম হচ্ছিল, সামান্য পরেই বিনি পয়সায় একটা থাকার জায়গা হয়ে গেল। ভদ্রলোকের পা ছুঁয়ে প্রণাম করতে গেলে তিনি লাফিয়ে দুপা সরে গিয়ে অত্যন্ত কুণ্ঠিত হয়ে বললেন, আরে আরে আরে, করু কি, বুড়ো বয়সে বামুনের প্রণাম নিয়ে কি নরক বাস করবো নাকি? থাক থাক থাক, অনেক হয়েছে, বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। হেসে বললাম, আপনাকে ধন্যবাদ দেওয়ার ভাষা নেই কাকাবাবু। তবে আমি মানুষের মনুষ্যত্বে বিশ্বাস করি, উচ্চ বর্ণ বা জাতপাতে নয়। আর আপনি তো আমার বাবারই মতো। যেভাবে আপনি আমার উপকার করলেন সেটা কোনোদিনও ভুলতে পারবো না। সত্যি, আমরা মানুষের বাহ্যিক দিকটা দেখেই তার বিচার করে ফেলি। আসলে শক্ত নারকেলের ভিতরটা চিরকালই মিঠে ও সুস্বাদু হয়। ব্রজবাবু বললেন, তোমায় ঠিকানা আমি দিয়ে দিচ্ছি, আজই বেলা থাকতে থাকতে চলে যাও। এখন বেরোলে ওই 1-1.5 ঘন্টার মধ্যে, হ্যাঁ 1-1.5 ঘন্টার মধ্যে পৌঁছে যাবে। তবে একটা কথা বলি বাবা, পুরনো বাড়ি, যেখানে সেখানে ঘোরাঘুরি করবে না একদম। আর একটু ওই চোখ কান খোলা রাখবে। এটা গ্রাম, এখানে অনেক কিছু দেখবে, শুনবে, অনুভব করবে। আর তার সবটা সত্যি নাও হতে পারে, বুঝেছো? দুগ্গা। আমি ওনাকে ধন্যবাদ জানিয়ে সমীরকে অশেষ ধন্যবাদ ও বিদায় জানিয়ে বেরিয়ে এলাম। তারপর একটা মোটর ভাড়া করলাম নগদ 7 টাকা দিয়ে। আজ শনিবার, কাল আপিসে ছুটি, কাজেই আজ গিয়েই ভালোভাবে সবটা গোছগাছ করে নিতে হবে। বেলা বেশ গড়িয়েছে, সকালের ওই কোলাহলে পেটে কিছুই পড়েনি। গাড়িওয়ালাকে একটা হোটেল দেখিয়ে বললাম, ওহে বাপু, এখানে একটু দাঁড়াও তো, দুটি ভাত খেয়ে নি। তুমি এসো না, দুটো ভাত খাও। ড্রাইভার সাহেব হাত কচলাতে লাগলো আর একটু ইতস্তত করতে লাগলো। তাই দেখে ওকে বললাম, আরে লজ্জা কি, এসো এসো। হোটেলে ঢুকে দেখলুম তারা বাসন মাজামাজির তোড়জোড় করছে। হায় কপাল, এবারে কি হবে? ভাবতে ভাবতেই ঘুরে তাকালেন হোটেল মালিক। আরে আসুন আসুন বাবুরা, ভাত খাবেন তো বাবুরা? হ্যাঁ, বড় খিদে লেগেছে গো, কিন্তু তোমাদের তো সব শেষ দেখছি। বাবু, আজ পর্যন্ত কেউই আমার হোটেল থেকে অভুক্ত ফেরেনি। আপনারা একটু বসুন, আমি এক্ষুনি খাবার বসাচ্ছি। আধ ঘন্টা ইতস্তত এদিক ওদিক করার পর
ডাক পড়ল, আসুন আসুন বাবুরা, আপনাদের জন্য গরম গরম খাবার তৈরি। ধোঁয়া ওঠা ভাত, পেঁয়াজ ফোড়নের ডাল, আলু চোখা আর ডিমের অমলেট। প্রসন্ন বদন নিয়ে হোটেল মালিক বললেন, নিন বাবু, এতে আশা করি হয়ে যাবে আপনাদের। হয়ে যাবে কি গো, দৌড়াবে। তোমার কল্যাণ হোক দাদা। খিদেও বেশ পেয়েছিল। গন্ডুস করে খেতে বসলাম। খাবার শেষে পয়সা দিতে গেলে তিনি নিতে চাইলেন না। এক প্রকার জোর করেই টাকাটা ধরিয়ে বিদায় নিলাম। বেলা পড়ে এসেছে। পাকা পথ পার করে মোটর বাঁদিকের একটা গ্রাম্য মেঠো পথ ধরল। গাছগাছালির মধ্যে দিয়ে সেই এবড়ো খেবড়ো মেঠো পথ ধরে মোটর এগিয়ে চলেছে। একটু অদূরে গুনগুন করছে মেঘের ডাক। বুঝতে পারছি আমার এই হঠাৎ গৃহপ্রবেশ দুর্যোগপূর্ণ হতে চলেছে। লক্ষ্মণ, আর কদ্দূর বাবা? কোমর তো ধরে এলো। যা মেঘের গর্জন দেখছি, আর যা অন্ধকার করে এসেছে, জোরে নামলে তো পথ হারাতে হবে। লক্ষ্মণ বলল, এই তো একেবারে নজদিকে এসে পড়েছি বাবু, আর কত, এক কোষ তো হবে। যাকে মিনিট 20 মধ্যে গাড়িটা যখন নির্ধারিত ঠিকানার সামনে দাঁড়ালো, তখন ফোঁটা ফোঁটা বৃষ্টি আরম্ভ হয়েছে। আমি অত্যশ্চর্য হয়ে দেখছি আর ভাবছি, এই পাণ্ডব বর্জিত অঞ্চলে এইরকম একটা প্রাসাদ কে বানালো? তার ফটকে দুটি প্রস্তর ঘন দারোয়ানের মূর্তি সেলাম ঠোকার ভঙ্গিমায়। ধুলাবৃত, কিন্তু বোঝা যায় যে ওগুলো আসলে কি। এত বড় দৌড় আমি কখনো দেখিনি। তালা খুলে সদর দরজাটা যখন খুললাম, দুজনে প্রায় ঘেমে গেছি। বোধহয় অনেকদিন বন্ধ থাকায় এইভাবে আটকে ছিল। ভিতরে প্রশস্ত দালান, গোল চাকা চাকা থাম, অনেক উঁচু অব্দি উঠে গেছে। আমি চারদিক তাকিয়ে টর্চ ফেলে ফেলে দেখছি। এমন সময় লক্ষ্মণ বলল, আপনি এই হাভেলিতে থাকবেন বাবু সাহেব? ওর মুখে যার পর্যায় বিস্ময়। হ্যাঁ লক্ষ্মণ, কেন বলো তো, সমস্যা কি? इतना पुराना हवेली, कोई रहता भी नहीं, ऊपर से बिजली भी नहीं, এই জায়গায় আপনি अकेला থাকবেন? আমি হেসে বললাম, কেন, মন্দ কি? বেশ তো নিরিবিলি, আর কেউ বিরক্ত করতেও আসবে না। তাছাড়া ব্রজবাবু বলেছেন একটা সাইকেলও রাখা আছে বাজার দোকান করার জন্য। বাজারে তো 10 মিনিটে সাইকেল রাখার জায়গা আছে, ওখানে বাস আসে, নির্ঝঞ্ঝাট অফিস করতে পারবো। লক্ষ্মণের মুখের মেঘ মেলাতে না মেলাতেই হু হু করে মেঘ ছুটে এলো, আর বাড়ল বৃষ্টির দাপট। আমরা এক দৌড়ে দালান পার করে উপরে সিঁড়ি দিয়ে উঠতে লাগলাম। উপরে বারান্দায় উঠে শেষের ঘরটার কথা ব্রজবাবু বলেছিলেন, ওখানেই গেলাম। বাইরে মুষলধারে বৃষ্টি। সেই নিকষ ঘন অন্ধকারে দৃষ্টি ঠিক রাখার দায়। টর্চ বেশিক্ষণ জেলে রাখলে সেটা নিভে যাবে ব্যাটারি করে, কারণ তাড়াহুড়োতে টর্চের ব্যাটারি মোমবাতি কিছুই নেওয়া হয়নি। তার একটা কারণ আছে অবশ্যই। ব্রজবাবু বলতে ভুলে গেছেন যে এ বাড়িতে বিজলি নেই। লক্ষ্মণ ঘরের দরজাটা খুলল। চারিদিকে নিশ্ছিদ্র অন্ধকার ঘরটাকে গ্রাস করে রেখেছে। আমি টর্চ জ্বাললাম, সাথে সাথে অনুভব করলাম পরিকার থেকে একটা জমাট অন্ধকার বিরাট পাখা মেলে দরজা দিয়ে বেরিয়ে গেল। তার শক্তিশালী পাখায় এত জোর যে হঠাৎ দ্রুত গতির ঝড় মানুষকে যেমন নুইয়ে দেয়, আমাদের তেমনই দেওয়ালের দিকে ছিটকে দিল। আর তার পাখার ঝাপটায় অমন জাঁদরেল দরজাটা দড়াম করে বন্ধ হয়ে গেল। ভয়ে দুজনে আর্তনাদ করে মাটিতে পড়ে গেছিলাম। ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে গেছি। একটু সম্বিত হতে টর্চ জ্বাললাম। দেখি লক্ষ্মণ জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে আছে। হাত ব্যাগের ভিতর হাতড়ে জলের জায়গা বের করে ওর মুখে বেশ কিছুক্ষণ ছেটাতে ও ধীরে ধীরে চোখ খুলল। ভয়ার্ত কণ্ঠে অতি ধীরে আমায় জিজ্ঞেস করল,
क्या था बाबू साहब? আমি ওকে সাহস দেওয়ার জন্য বললাম, দেখো লক্ষ্মণ, পুরনো বাড়িতে বাদুর টাদুর থাকে, হয়তো এটা ঘরে ঢুকে পড়েছিল আর বেরোতে পারেনি, তাই দরজা খুলতেই ওইভাবে বেরিয়েছে। লক্ষ্মণ ঢোক গিলে বলল, इतना इतना बड़ा चमगादड़? नहीं नहीं बाबू, ये हवेली ठीक ना আছে। চলেন চলেন, এই বেলা পালাই। বুঝলাম ও বেশ ভয় পেয়েছে। বললাম, দেখো লক্ষ্মণ, এ বাড়িতে থাকা ছাড়া আমার কোনো উপায় নেই। তুমিও আজ এত অন্ধকারে কোথাও বেরিও না, কাল সকালে এসে, ভয় নেই, আমি আছি তো। লক্ষ্মণ পুরো ঘরের অন্ধকারটা একবার জরিপ করে নিল, তারপর চোখ বুজে ঈশ্বর স্মরণ করল। हे माता रानी, रक्षा करना। ঘটনার আকস্মিকতায় খেয়াল করিনি যে ঘরটায় কোনো দুর্গন্ধ নেই। আলো বাতাস না চলাচল করলে ঘরে যেরম গন্ধ হয় তার লেশ মাত্র নেই। তার বদলে কেমন একটা জুঁই ফুলের সুবাস। টর্চ জ্বালতেই আলোটা পড়ল ঘরের এক কোণে রাখা মেহগিনি কাঠের একটা টেবিলের উপর। বেশ অবাক হলাম। টেবিলের উপর একটা হ্যাজাক রাখা, পরিষ্কার চকচকে। তার পাশের পিতলে সরা চাপা দেওয়া জল ভর্তি ঘটি। বিছানার দিকে চোখ পড়তে আরো অবাক হলাম। মনে হচ্ছে এই ঘরটা আমার আসার অপেক্ষাতেই ছিল। টান টান করে দুধ সাদা বিছানা পাতা। মনে হয় কেউ যেন আমার আসার আগেই সব পরিষ্কার করে গেছে। পাশের জংলা হয়ে থাকা ঝোপ থেকে শিয়ালের সমবেত কণ্ঠস্বর জানান দিচ্ছে নিস্তরঙ্গ পল্লীতে রাত্রি ঘনাচ্ছে। আর দেরি করলাম না, দেশলাই বের করে হ্যাজাকটা জেলে ফেললাম। আলোয় ভরা ঘর ভয়টাকে নিমেষে কমিয়ে দিয়েছে। জানলা খুলে দিয়েছি, ঘরে মৃদুমন্দ বাতাস বইছে। লক্ষ্মণ বিছানায় গুঁড়ি মেরে বসে আছে। বেশ বুঝতে পারছি ওর জেকে বসা ভয়টা এখনো যায়নি। আমি দরজাটা খুলতে যেতেই আঁতকে উঠল। दरजा मत खोलें साहब, दरजा मत खोलें। আমি একটু হেসে বললাম, আচ্ছা ঠিক আছে। বাইরে বৃষ্টি বন্ধ হয়েছে। মেঘ সরে গিয়ে প্রাক অমাবস্যার প্রায় খাওয়া চাঁদটা কাস্তের ফলার মতো বেরিয়ে আছে। আর দুদিন পরেই চাঁদের অবশিষ্টাংশ চলে যাবে আধার গ্রাসে। ব্যাগ থেকে একটা বই বার করে হ্যাজাকের আলোয় ধরেছি। স্পষ্ট শুনলাম সিঁড়ি দিয়ে কেউ যেন পুরো বাউল দেওয়া খড়ম পরে উপরে আসছে। একটু সজাগ হয়ে বসলাম। পিছনে তাকিয়ে দেখলাম লক্ষ্মণ বিছানার চাদরে মুখ মুজেছে। আওয়াজটা আস্তে আস্তে এই ঘরের দিকেই আসছে। কে কে ওখানে? গলা চড়িয়ে বললাম আমি। তার ঠিক পরেই দরজায় ভারী আঙুলের টোকা পড়ল। কে? বলেই আমি দরজার দিকে দৌড়তেই লক্ষ্মণ আমার জামা টেনে ধরল। दरजा मत खोलें साहब, दरजा मत खोलें। এবার একটু রাগের ভঙ্গিতেই বললাম, এই তুমি না জোয়ান ছেলে, এত ভয় কিসের? বলছি না আমি আছি, কিছু হবে না। আমার ধমকানিতে থতমত খেয়ে ও থমকে গেল। আমি বিছানা থেকে নেমে দরজাটা খুললাম। হ্যাজাকের অস্পষ্ট আলোয় দেখলাম একটি বেশ বয়স্ক লোক দাঁড়িয়ে আছে। বহুদিনের নিদ্রা চোখে, মুখে কাঁচা পাকা দাড়ি, একটু ঝুঁকে পড়েছে বয়সের ভারে। হাতে একটা কাঁচ ঘেরা মোমদানি। কে কে আপনি? একটু ধরা গলায় লোকটি বলল, আমি সনাতন বাবু, এ বাড়ির পুরনো কাজের লোক ছিল। রোজবাবু খবর পাইতেছেন আপনি আইবেন, আপনার দেখাশোনা করতে। আমি রান্না বান্না সব করি দিব। এ বাড়িতে 50 বছরের উপর কাজ করেছি, এখন তো আর। একটু থেমে লোকটা গলায় গামছার খুঁট দিয়ে চোখ মুছল। বুঝলাম কাজ গিয়ে বড় কষ্টে আর অর্ধাহারে আছে। বললাম, ও এসো। ব্রজবাবু তো কিছু বলেননি। বেশ, তা মাইনেপত্তর কি নেবে? সনাতন ধরা গলায় বলল, যা ভালো বুঝবেন বাবু,
গরিব মানুষ, সংসারে 4-7টি পেট। গিন্নিমা খেতে দিতেন আর 30টা টাকা দিতেন। এখন তো আর। আবার সেই অর্ধ কথা। ওকে বললাম, তোমার গিন্নিমা তো এখন দিল্লিতে, না? আমার মুখের দিকে একটু প্রশ্নের ভঙ্গিতে অবাক তাকালো সনাতন। তারপর মুখ নামিয়ে মাথা নেড়ে বলল, হ্যাঁ, তা হবে। এই ঘরদোর কি তুমি সাজিয়ে গুছিয়ে রেখেছিলে? মাথা নেড়ে সনাতন বললে, হ্যাঁ হ্যাঁ বাবু, আপনার আসার আগে, বিকেল বিকেল। আচ্ছা সনাতন, এই ঘরে তখন কি কোনো বাদুড় জাতীয় কিছু ঢুকেছিল? সনাতন ভয়ার্ত চোখে কড়িগুলোর দিকে তাকালো। তারপর যেন স্বাভাবিক হওয়ার ভান করে প্রসঙ্গ এড়িয়ে বলল, রাতের খাবার এনেছি, 3টে টাকা নেগেছে বাজার দোকান করতে, ওটা যদি একটু দয়া করে দিয়ে দেন। বটুয়া বের করে ওর হাতে 3 টাকা দিয়ে দিলাম। ও পয়সাটা কপালে ঠেকিয়ে বলল, হ্যাঁ, আপনারা বসুন বাবু, হ্যাঁ আমি খাবার বেড়ে আনি গিয়ে। ও ধীরে ধীরে আধারে মিলিয়ে গেল। পিছন ফিরে দেখি লক্ষ্মণ হাঁ করে আছে। কিছু বলবে লক্ষ্মণ? দেখলে তো ভূত নয়, জ্যান্ত মানুষ। आपने उसका आंखें देखा बाबू साहब? उसका आंखों का पलक नहीं गिरा। এই লক্ষ্মণ, তুমি থামো তো, ভিতর ডিম একটা। লক্ষ্মণ চুপ করে গেল। তারপরেই দরজা খুলে সনাতন ঢুকল, হাতে 2টো খাবারের থালা। তার থেকে খাবারের সুঘ্রাণ আসছে। দেখলাম গরম গরম রুটি আর মাংসের ঝোল ভরা 2টো বাটি। খেয়ে নিন বাবু, আমি আসি। ফিরে চলে যাচ্ছিল সনাতন, হঠাৎ ঘুরে দাঁড়ালো, বলল, বাবু, রেতে দরকার না হলেই বাইরে বেরোবেন না। কেন? এটা এটা আধারের দেশ বাবু, ভয় পেতে পারেন। আর কোনো কথা না বাড়িয়ে সনাতন দরজা খুলে বেরিয়ে গেল। আমি দরজাটা ভালো করে এঁটে খিল দিয়ে বিছানায় এসে বসলাম। লক্ষ্মণ দেখলাম ইতস্তত করছে খেতে। বললাম, নিশ্চিন্তে খেয়ে নাও, ও ভূত নয়। আচ্ছা, কখনো শুনেছো ভূতের রুটি আর মাংস করে কাউকে বেড়ে খাইয়েছে? হ্যাঁ। আর কথা না বাড়িয়ে দুজনেই খেতে শুরু করলাম। আহ, খাসা বানিয়েছে। ভূত হোক বা মানুষ, কি এসে যায়। একটা বড় কলসিতে জল ছিল। জানলা দিয়ে হাত গলিয়ে দুজনে হাত ধুয়ে নিলাম। এবারে হ্যাজাকের আলোটা কমিয়ে দিয়ে দুজনে শুয়ে পড়লাম। ঘড়ি দেখলাম রাত 9টাও বাজেনি, আর এখানে ঘুমের দেশে সবাই। যদিও মাইল 2-এর মধ্যে জনপদ নেই। এখানে এই দুর্গের মতো প্রাসাদের পেটে আমরা 2টো মূর্তি। রাত গভীর। হঠাৎ আমার ঘুমটা ভাঙল। বারান্দার শেষ কোণ থেকে সেই অস্ফুট গোঙানি, কখনো খুক খুক হাসি, কখনো ফিস ফিস। তারপরেই একটা বিকট আর্তনাদ। কে যেন ভয়ঙ্কর মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে। ভজবাবু তো বলেই ছিল অনেক কিছু শুনবে, দেখবে। পুরনো বাড়ি। তবে না, ভয় পেলে হবে না। পাশে তাকিয়ে দেখি লক্ষ্মণ অকাতরে ঘুমোচ্ছে। আমিও চোখ বুঝলাম। ভোরের আলো মুখে এসে পড়ল। চোখ খুলে হাত ঘড়ি দেখলাম, 6টা 10 বেজেছে। দেখলাম দরজা খোলা, আর পাশে লক্ষ্মণ নেই। দৌড়ে বারান্দায় এসে দেখলাম ওর মোটরটাও নেই। সে বেটা ভোরবেলায় উঠেই ভেগেছে। মনে মনে বললাম, ভিতু আর কাকে বলে? ঘরে ঢুকে দেখি সনাতন পিছন ঘুরে চা ঢালছে পেয়ালায়। বললাম, আচ্ছা সনাতন, কাল বারান্দায় কেউ গোঙাচ্ছিল, হাসছিল, বিকট আর্তনাদ করছিল। তুমি কিছু শুনেছ? আলতো করে মুখ তুলল সনাতন।
ধীরভাবে বলল, কই না তো। এই বলে সে পিছন ঘুরে চলে গেল। এই প্রথম দিনের আলোয় স্পষ্ট ওর মুখটা দেখলাম। ঠিক থিয়েটারে মেকআপ করা অতি বৃদ্ধ যেন। গাল কুঁচকেছে, চোখ কোটরাগত, মুখ ভর্তি অযত্ন বর্ধিত দাড়ি গোঁফের জঙ্গল। দিনের বেলায় ওকে দেখলেও কেমন একটা গা ছমছম করে, কেমন পুতুলের মতো জড়সড়। সব সময় যেন একটা ভয় নিয়ে বেঁচে আছে বৃদ্ধ। এভাবে কেটে গেল 2 দিন। আজ 3 নম্বরের দিন। আজই এখান থেকে প্রথম অফিস করেছি। অনেকটা রাস্তা, আসা যাওয়ার ধকল গেছে। ফিরে আজ সনাতনকে দেখতে পাইনি। অগত্যা না খেয়েই শুয়ে পড়েছি। কাঁচা ঘুম ভাঙল সেই গঙ্গানির শব্দে, যেখান থেকে এই কাহিনী শুরু করেছিলাম। বাইরে চাঁদ নেই, আজ ঘোর অমাবস্যা। কৃষ্ণকান্ত আকাশে অন্ধকারের আরো একটা কৃষ্ণ চাদর ঢেকে ফেলেছে আকাশকে। গুমরানিটা বাড়ছে, এবার যেন এগিয়ে আসছে ক্রমাগত। না, আর নয়, আজ এই আওয়াজের রহস্য ভেদ করতেই হবে। বিছানা থেকে উঠতে গিয়ে বুঝলাম আমি ভয়ঙ্কর ভয় পেয়ে আছি। কাল লক্ষ্মণ চলে যাওয়ার পরও আমি এ বাড়িতে একা থেকেছি, একেবারে একা। রাতে সেই আওয়াজও পেয়েছি, কিন্তু গা করিনি। আজ যেন এক অন্য রাত। বুঝতে পারছি বুক জুড়ে হাঁপড় টানছে কেউ। পা দুটো যেন অসাড়। বিছানা থেকে নেমে পা দুটো টাল খেয়ে গেল। সামলে নিয়ে উঠে দাঁড়ালাম। একটা অদম্য জেদ আমায় সামনে নিয়ে চলল। হ্যাজাকটা হাতে নিয়ে দরজাটা খুললাম। বাইরের বাতাস যে এত ঠান্ডা হতে পারে ধারণা ছিল না, অথচ সেটা তেমন শীতের সময় নয়। হঠাৎ একটা ধাক্কা খেয়ে চমকে উঠলাম। হাওয়ার এত জোর হতে পারে আগে ধারণা ছিল না। সেই হাওয়া আমায় ধাক্কাতে ধাক্কাতে সামনের দিকে নিয়ে চলল। গোঙানিটা এবার স্পষ্ট হচ্ছে। চোখ বুজে ফেললাম। হাত দুটো মুঠো করে মনে মনে বললাম, যা হওয়ার হোক, আজ সবটা দেখেই ছাড়ব। একটা দরজার সামনে গিয়ে হাওয়াটা বন্ধ হয়ে গেল। সপাটে সেই ঘরের দরজাটা খুলে গিয়ে দড়াম দড়াম করে দেওয়ালে ধাক্কা খেতে লাগলো। গাটা গুলিয়ে উঠল। কিছু ভাবতে যাব, হঠাৎ আবার এক ঝলক হাওয়া আমায় ঠেলে সেই ঘরে ঢুকিয়ে দিল। হ্যাজাক নিভে এসেছে প্রায়। হাওয়ার ধাক্কা একটা টেবিলের কাছ অবধি নিয়ে গেল। সাথে সাথে হ্যাজাক নির্বাপিত হলো। এবার মনে হলো সেই অপ্রাকৃতিক হাওয়াটা আমায় কেন্দ্র করে ঘুরছে। অন্ধকারের মধ্যে 3টে ধোঁয়াময় অবয়ব সৃষ্টি হচ্ছে। তার মধ্যে 2টো স্ত্রী আর একটা পুরুষ। গুমরানি বাড়ছে। স্ত্রী পুরুষ একসাথে গোঙালে যেমন হয়। ভয়ে আমার শিরায় জেঁকে বসেছে। গলা দিয়ে কোনো স্বর বেরোচ্ছে না। এমন সময় আমার হাতটা আমার অনিচ্ছাতেই উপরে উঠল এবং কেউ যেন সেটা নিয়ে দেওয়ালে কিছু লেখাতে লাগলো। এরপর বেশ কিছুক্ষণ আর কিছু মনে নেই। বুঝলাম স্নায়ুর প্রবল চাপ নিতে না পেরে অজ্ঞান হয়ে গিয়েছিলাম। জ্ঞানটা ফিরতে প্রথমে একটু সময় লাগলো বুঝতে যে কোথায় আছি। ধীরে ধীরে একটু আগেই ঘটে যাওয়া ঘটনাটা মনে পড়ল। আমি অক্ষতই আছি, কোনো ক্ষতি হয়নি। তবে কি অপার্থিব কেউ আমায় কোনো সংকেত দিতে চাইছে, কিছু বার্তা দিতে চাইছে? পকেট হাতড়ে টর্চটা জ্বালাতে সেটা দেওয়ালে পড়ল। সেখানে আঁকা একটা দিক নির্দেশ। অবসন্ন শরীরটা ঠেলে তুলে দিক নির্দেশ লক্ষ্য করে সেদিকটা এগিয়ে গেলাম। টর্চের স্বল্প আলোয় লক্ষ্য করলাম একটা তোরঙ্গ। মুখটা খুলে যা দেখলাম
তাতে আমার হৃদস্পন্দন সেকেন্ড খানেকের জন্য থমকে গেল। বাক্সের মধ্যে মুন্ডহীন দুটো মানুষের কঙ্কাল আর একটা সদ্য খুন হওয়া মানুষের মুন্ডহীন দেহ, সম্পূর্ণ নগ্ন। এবার হাওয়াটা ধাক্কা মারল বাঁদিকে, দেখি সেখানে এক টিন বোঝাই কেরোসিন তেল আর দেশলাই। আমার কাছে এবার পরিষ্কার হচ্ছে আমায় কি করতে হবে। কেরোসিনের টিনটা তুলতে যাব এমন সময় পিছনে একটা ভয়ার্ত কণ্ঠ শুনে থমকে দাঁড়ালাম। বারণ করলাম, তাও বেরোলেন। চমকে পিছনে ফিরে তাকিয়ে দেখি সনাতন। তার চোখে যেন আগুন জ্বলছে। মিনমিন করে বললাম, সব কি সনাতন? সনাতনের চোখের দিকে বেশিক্ষণ তাকাতে পারলাম না। এক দৌড়ে বেরিয়ে নিজে ঘরে চলে এলাম। বিছানায় উঠে বসতেই দরজাটা খুলে গেল। দরজায় সনাতন, হাতে খাবারের থালা, কিন্তু মুখ প্রসন্ন। এক্ষুনি যে সনাতনের মুখোমুখি হয়েছি, নিমেষেই সে যেন ভুল পাল্টে ফেলেছে। আপনার খাবার খেয়ে নিন। ঘড়ি দেখলাম রাত 2টো। বললাম, এত রাতে খাবার? কোথায় ছিলে সারাদিন? ঘর ঘরে ধরা গলায় সনাতন বলল, বউয়ের শরীরটা ভালো নেই বাবু, তাই আজ সারাদিন তাকে নিয়ে বদ্যি বাড়ি আর ঘর করতে হয়েছে। মাফ করবেন বাবু দেরির জন্য। নেন, খেয়ে নিন। সে অপরাধী সম বদনে আমার সামনে দাঁড়িয়ে থাকে। কিছুক্ষণ আগেই আমার সাথে যা যা ঘটেছে তার ব্যাখ্যা আমি দিতে পারবো না, কারণ মৃত্যুর পর যে কিছু থাকে এ আমি কোনো দিন বিশ্বাস করিনি। কিন্তু কিছুক্ষণ আগেই এ ধারণা আমার পাল্টে গেছে। মৃত মানুষের পরলোকের পথ সুগম না হওয়া ও মুক্তি না পাওয়ার যন্ত্রণা আমি টের পেয়েছি। আর এত অপ্রত্যাশিত ধকলে খিদেটা চাগার দিয়ে উঠেছে। গোগ্রাসে খেতে লাগলাম। সনাতন তখনও দাঁড়িয়ে আছে সামনে। খেতে খেতে হঠাৎ মাথাটা কেমন করতে লাগলো। দেখলাম সামনে সব কিছু, সনাতন, এই ঘর পুরো ঝাপসা হয়ে যাচ্ছে। আমি আমি Om Mam Rim Krim Chamunde Vijay. 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 জোর মন্ত্রপাঠের শব্দে চেতনা ফিরল আমার। এ আমি কোথায় পড়ে আছি? সামনে বসে আছে রক্ত বস্ত্র পরা এক তান্ত্রিক। তার চোখ মুদিত, তার মুখ থেকে ধ্বনিত হচ্ছে ক্রমাগত, Om Mam Rim Krim Chamunde Vijay. 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 চোখের দৃষ্টি পরিষ্কার হতে চমকে উঠলাম। এ কি? এ তো সনাতন। আর আর আমার আমার দু হাত পা বাঁধা, হাতের পাতা কিছু দিয়ে কেটে দিয়েছে আমার। টপ টপ করে রক্ত গড়িয়ে পড়ছে একটা মাটির সরাতে। পিছনে একটা আশ্চর্য গর্জন হচ্ছে। ফিরে তাকিয়ে দেখি এক ভীষণ দর্শন মূর্তি। এ যে কোনো অপদেবীর ভয়ঙ্কর রূপ সেটা বোঝা যাচ্ছে। কাল নাগিনীর ফনার মতো কেশ বিন্যাস, লোম জিহ্বা দিয়ে যেন কাঁচা রক্ত ঝরছে, চোখে বিধ্বংসী আগুন, পিছনে বিরাট এক ডানা। সেই ডানার ঝাপটানিতে ঝড়ের মতো হাওয়া ঘরময় তাণ্ডব করে ফিরছে। আর্তনাদ করে উঠলাম, তুমি কি করছো? আমায় কেন বেঁধে রেখেছো? চোখ মেলল সনাতন।
গল গল করে হেসে উঠল, যে হাসি শুনলে অন্তরাত্মা কেঁপে উঠবে। তারপর খানিকটা মানসিক রোগীর প্রলাপের মতো বকতে লাগলো। কেন এনেছি? তোকে বলি দেব, বলি মায়ের পায়ে। তারপর আমি অমর। এই পৃথিবীর কোনো শালা আমায় মারতে পারবে না। এবারই সব কটাকে শেষ করেছি, শেষ দুটো অমাবস্যায়। আজ তোর পালা, তুই শেষ শিকার। এরপর আমার সিদ্ধি কেউ আটকাতে পারবে না। আকাশ বাতাস কাঁপানো সনাতনের অট্টহাসি এই বাড়ির ভিত থেকে খিলান সর্বত্র কাঁপুনি ধরিয়ে দিচ্ছে। হাতের কাছে কোনো একটা উপাচার নিয়ে সে বিড়বিড় করে মন্ত্র আওড়াতে আওড়াতে ছুঁড়ে দিল সেই ভয়ানক মূর্তিটার পায়ে। তারপরে যা হলো তা আমার পুঁথিগত বিদ্যের বাইরে। সেই মূর্তির বেদিটা ধোঁয়ায় ভরে যেতে লাগলো, আর সেই দুর্গন্ধময় ধোঁয়ার ভিতর থেকে প্রকট হলো একটা বিরাট বাদুড়ের মতো জীব। যে জীবটাকে প্রথম দিন দেখেছিলাম অবিকল সেই। বিশাল ডানা শূন্যে ঝাপটে সে ঝড় তুলছে, তার কষ বেয়ে রক্ত করাচ্ছে। সনাতন চেঁচিয়ে বলছে, সবুর কর মা, সবুর কর, বলি পাবি, বলি পাবি। আজ মনে মনে ভাবি, এই যদি মায়ের সংজ্ঞা হয় তবে মাতৃত্বই ভুল। সেই ভয়ঙ্কর প্রাণীটার যেন আর তর সইছে না। আমার শরীর অবসন্ন হয়ে আসছে। আমার জীবন মৃত্যু সব ছেড়ে দিয়েছি বিধাতার হাতে। চোখের সামনে দেখছি সব, আর মনে মনে বলছি, এ বিধাতা, সজ্ঞানে নিজের মৃত্যু দেখতে হবে। ভীষণ দর্শন মূর্তিটা যেন আমার বলি পাওয়ার জন্য ছটফট করছে। এবারে সনাতন একটা শানিত খড়গ বের করে তাতে সিঁদুর লাগিয়ে রক্ত জবা দিয়ে পুজো করল। বেশ কিছুক্ষণ মন্ত্রোচ্চারণের পর সেই খড়গ উঠল আমার গ্রীবা লক্ষ্য করে। চোখ বুজে ইষ্ট নাম স্মরণ করছি। শেষ বেলা মায়ের মুখটা মনে করছি। জয় জয় বজ্র পিশাচিনীর জয়। এই বলে সনাতন খাড়া নামাতে যাবে, জ্ঞান হারানোর আগে আমি দুটো গুলি চলার শব্দ পেলাম। চোখ খুলে দেখি আমার পাশে সমীর আর আরেকজন লোক। আমি মরিনি তাহলে? কিন্তু এ কি, সমীর আর আরেকজন দুজনেই পুলিশের পোশাকে কেন? ব্যাপার কি সমীর? সমীর নয়, আমার নাম অমরেশ চ্যাটার্জি, স্পেশাল সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ। আর ইনি হলেন গোয়েন্দা শাখার অফিসার নীলেশ মিত্র। আমি হাঁ হয়ে গেছি। সমীর রূপী অমরেশ বলল, এই ক্রিমিনালটাকে 5 বছর ধরে খুঁজছিলাম, আজ তোমার জন্যই ধরতে পারলাম ভাই। ক্রিমিনাল? কোন ক্রিমিনাল? এসো আমার সাথে এসো। মাটির নিচে সেই গোপন ঘরটার দিকে এগোলাম। দরজা খুলে দেখি সনাতনের মৃতদেহটা পড়ে আছে, আর সেটা রক্তশূন্য। কেউ যেন পৈশাচিক উল্লাসে ওকে শেষ করে গেছে। পিছনের বেদিতে সেই ভয়ঙ্কর মূর্তিটাও নেই, বেমালুম হাওয়ায় মিলিয়ে গেছে। সনাতন? এই বলে আটকে উঠলাম আমি। অমরেশ বলল, কে সনাতন? দেখতে চাও উনিকে? এই বলেই সমীর তার চুল ধরে টান দিতেই নকল চামড়া সমেত তার সব নকল গোপদাড়ি উঠে এলো। চমকের বোধহয় এটাই বাকি ছিল। পায়ের নিচের মাটি যেন সরে গেল। গালে হাত দিয়ে একটাই শব্দ আমার মুখ থেকে বেরোলো, ব্রজকৃষ্ণ বাবু। হ্যাঁ, ব্রজকৃষ্ণ বাবু। মুখ খুললেন গোয়েন্দা নীলেশ। এই ব্রজকৃষ্ণ ঢোল তন্ত্র সাধনা করে অমর হওয়ার উদ্দেশ্যে এবাড়ির 2 মহিলাকে, অর্থাৎ শালিকা ও তার পুত্রবধূকে বলি দিয়ে হত্যা করে। বিগত 10 বছর ধরে এই খেলা চলছে। সনাতন এই সবটাই দেখে ফেলেছিল আর থানায় খবর দিয়েছিল। উপযুক্ত প্রমাণের অভাবে
আমরা কিছুই করতে পারছিলাম না। সনাতনকে সাক্ষী করে তাই একে সাজা দেওয়ার কথা ভাবলাম। সনাতনও গায়েব হয়ে গেল। আমরা তন্ন তন্ন করে খুঁজেও তাকে পেলাম না। বুঝলাম একেও সরিয়ে দেওয়া হয়েছে। তবে এই গুম ঘরে ঢুকিয়ে গতকাল রাত্রেই তাকে খুন করা হয়েছিল, কিন্তু সেটা বুঝতে না পারায় তাকে আমরা আর রক্ষা করতে পারলাম না। এটাই যে দুঃখের। পরশু রাতে যদি আমরা পাহারায় থাকতে পারতাম তাহলে হয়তো মানুষটাকে বাঁচাতে পারতাম, কিন্তু সবটাই ওই উপর মহলে ইনস্ট্রাকশন ছিল যাতে আপনাকে রক্ষা করে একে রেড হ্যান্ড গ্রেপ্তার করতে পারি। অমরেশ বললেন, আমি সিভিল ড্রেসে চাকরি রূপে এই কোম্পানিতে আসি, আর ব্রজবাবুর মেসে ইচ্ছা করে উঠি। আর তোমাকেও ইচ্ছা করে এখানে আনি, আর তোমার অজান্তেই বাকি ছেলেদেরকে দিয়ে ঝামেলা পাকাই, যাতে ব্রজু টোপটা গেলে এবং এবং পরের শিকার হিসাবে তোমায় ওই বাড়িতে পাঠায়। নীলেশ বলল, আমরা ও বাড়ি যাওয়ার একদিন আগেই ও লোক পাঠিয়ে ওই ঘরদোর সব পরিষ্কার করে রাখে, সেটা আমরা বুঝতে পারিনি। তবে ও যখন সনাতনের সাজে এলো তখন আমি সম্পূর্ণরূপে নিশ্চিত হয়ে যাই, কারণ আমার কাছে সাক্ষী হিসাবে সনাতনের ছবি ছিল। যাক, ও প্রকৃতির সাথে খেলা করেছে, তাই সেই প্রকৃতি অপ্রাকৃতিক শক্তি দিয়ে ওর সংহার করেছে। আমি অবাক হয়ে চেয়ে রইলাম। হায়, মানুষ এমনও হয়। ওদের নিয়ে সেই ঘরটায় গেলাম যেখানে বাক্সবন্দি কঙ্কাল দুটো ছিল। মূর্তির ঘরের বেদির নিচ থেকে দুটো করটি ও একটি আস্ত মুন্ড উদ্ধার হয়, আর বোঝা গেল দুটো কঙ্কাল আর আসল সনাতনের দেহ। বড় কষ্ট হলো এভাবে এতগুলো মানুষকে কারো অভীষ্ট সিদ্ধির জন্য চরম নৃশংসতার শিকার হতে দেখে। শ্মশানে নিয়ে গিয়ে সেই কঙ্কালগুলির ও সনাতনের দাহকার্য শেষ হলো। একটা ঝড়ের মতো হাওয়া আমাদের চারপাশ বেষ্টন করে চলে গেল। শান্তির বৃষ্টি নেমে এলো আকাশ থেকে। তারপর আমরা ব্রজের দেহ নিয়ে লাভপুর চেরাই ঘরে পৌঁছলাম ময়না তদন্তের জন্য। সূর্য তখন ডুবু ডুবু। কিছুক্ষণ পর ডোম এসে ঢুকল চেরাই ঘরে। তারপরই শুনলাম একটা আর্তনাদ। তিনজনে এক ছুটে চেরাই ঘরে ঢুকে দেখলাম ডোম অজ্ঞান হয়ে মেঝেতে পড়ে আছে, আর চেরাই ঘরের ছাদ ফাটিয়ে ব্রজের রক্তশূন্য দেহটা নিয়ে কালো আকাশে বিশাল ডানা ঝাপটে মিলিয়ে যাচ্ছে অতিকায় বাদরের মতো একটা জীব। এতক্ষণ শুনছিলেন লেখক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলমে ফাঁদ, শ্রুতি রূপান্তর RNM অভিষেক। বিভিন্ন চরিত্রে রণজয় এবং কথক আমি দেবাঞ্জন, রণজয় যুবক সৌরভ, ব্রজকৃষ্ণ রাজ, সমীর ও অমরেশ বুবাই, লক্ষ্মণ অভিষেক দুবে, নীলেশ পার্থ, হোটেল মালিক রূপম, তান্ত্রিক ও সনাতন RNM অভিষেক, জনৈকা বৃদ্ধা সঞ্চিতা, প্রচ্ছদ পিয়ালি, শব্দ সংযোজন এবং আবহ নির্মাণ অ্যাস্টেরিক্স। সমগ্র পর্ব পরিচালনা টিম নিশিরাতের কথকতা। গল্পটি শুনে ভালো লাগলে কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত প্রদান করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভালো থাকুন, সাহিত্যে থাকুন। শুভরাত্রি।